নমস্কার, আমি স্বরূপ কুমার সরকার, মধুরকুল হাই স্কুলের বর্তমান শিক্ষক। তো আমি বর্তমানে এখন আছি করিমপুর জগন্নাথ হাই স্কুলে। তো এই স্কুলের প্রধান শিক্ষক শ্রদ্ধেয় ভরত কুমার সরকারের সঙ্গে আমি আছি। তো কেমন হলো মাধ্যমিকের রেজাল্ট জগন্নাথ হাই স্কুলের? খুব ভালো হয়েছে, কারণ এই স্কুলে 21 জন ছাত্র 600-র উপরে মার্কস পেয়েছে, যেটা ওভারঅল পশ্চিমবঙ্গে 90% মার্কস মাত্র 10,000 পেয়েছে আর কি। তো সেই জায়গায় দাঁড়িয়ে খুব ভালো রেজাল্ট। এই স্কুলটা ভালো স্কুল, অনেক পুরাতন স্কুল আর কি, এবং ঐতিহ্যশালী, অনেক ভালো ভালো ছেলে বেরিয়েছে। তো স্যারের সঙ্গে শুনবো, তার সঙ্গে সঙ্গে বিদ্যালয়ের সামগ্রিক পরিকাঠামো সব একটু আলোচনা, জাস্ট একটা 10-15 মিনিটের সাক্ষাৎকার স্যার নেব। তো স্যার, তাহলে কেমন হলো রেজাল্ট বলুন আপনার স্কুলের? হ্যাঁ, নমস্কার। রেজাল্ট সামগ্রিক আমাদের ভালোই হয়েছে বলবো। 217 জন আমার পরীক্ষার্থী ছিল। তো 217-র মধ্যে 208 জন সাকসেসফুল, 9টি বাচ্চা আনসাকসেসফুল আছে, তার মধ্যে একটি কম্পার্টমেন্টাল আর 8টি পুরোপুরি আনসাকসেসফুল। এই যে 208টি বাচ্চা পাশ করলো, এদের মধ্যে আমার এখানে অ্যাবাভ 600 মানে 600-র ওপরে 21 জন ছাত্র আছে। 21 জন 630-এর ওপর যদি ধরি, মানে অ্যাবাভ 90%, 700-র মধ্যে পরীক্ষা, তো অ্যাবাভ 90% ধরলে সেখানেও 10 জন ছাত্র আমার আছে, যেটা সরকারি নিরিখে বেশ ভালো। আমার পরিসংখ্যান অনুযায়ী ভালো। টোটাল পশ্চিমবঙ্গে মাত্র 10,000 এই সংখ্যাটা আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেখানে আমাদের 10 জন আছে। 10 জন আছে, এবং সর্বোচ্চ নম্বর প্রাপক সুস্মিত সাহা, ও 676 পেয়েছে, 676 পেয়েছে। তারপরেও দুজন আছে 671, 671, এগুলোও আছে। তো সাক্ষাৎকার আমি নিলাম। হ্যাঁ, ও সায়েন্সের 3টে সাবজেক্টেই ফুল মার্কস পেয়েছে। হ্যাঁ, ম্যাথ, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স 3টেতেও 100 পেয়েছে। স্যার তো 5 থেকে পড়ছে, তো সম্পর্কে ও তো খুব, আমি দেখলাম দারুণ ছেলে, মানে ওর এত কনফিডেন্স ছিল। স্যার আমি আমাকে বলতে আমি শিওর ছিলাম, হ্যাঁ, আমি এই 3টে বিষয়ে 100-এ 100 পাবো, এবং এবিটি যে মকটা সেখানেও 100 পেয়েছে। এত কনফিডেন্স, আমাকে ভালো লাগলো এত কনফিডেন্স দেখে। আমি 22 সালে এখানে এসেছি। 22 সালে যখন আমি আসি, তখন ও ক্লাস 7-এ পড়তো বোধহয়, সম্ভবত 7-এ। সেরকম ক্লাস তো আমার নেওয়া হয়ে ওঠে না এখন। এই প্রধান শিক্ষকের যে কাজের চাপ, সেখানে হয় না। 11-12 ক্লাসটা আমাকে নিতেই হয়, মানে নিও। আর 9-10-এ আমি কখনো যাই। তো ক্লাস 10-এ বেশ কয়েকবার, বা 9-এ কয়েকবার গিয়ে আমি সুস্মিতকে যেভাবে দেখেছি, তাতে ও কনফিডেন্ট বাচ্চা। ও যেটা পড়ে, আমার যেটা মনে হয়েছিল যে ও যেটা পড়ে সেটা নিখুঁতভাবেই পড়ে, নিখুঁতভাবে, এবং সেটাকে আত্মস্থ করে ফেলে খুব সহজে, খুব তাড়াতাড়ি করে, এবং সে ব্যাপারে ওর কোনো টেনশন মুক্ত ছেলে। হ্যাঁ, ও যে পারফর্ম করবে, ভালো পারফর্ম করবে, সেটা আমরা জানতাম, এবং ও ভবিষ্যতেও ভালো করবে। আমি এখনই বলে দিয়েছি। মাধ্যমিকের যে সায়েন্স পেল, এবার তো কিন্তু কালকে বললাম যে এবার নিজের ফিল্ড পেয়ে গেল। ও আরো বেশি নিজের ফিল্ড পেচ্ছে, তো কারণ ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ নিয়ে চর্চা করবে। হ্যাঁ, চর্চা করবে। এটা সম্পূর্ণ নিজের ক্ষেত্রে। ইতিহাসে ভালো লাগতো না, নম্বরটাও কম পেয়েছে আর কি। এখন তো নিজের ভালো লাগা সাবজেক্ট, অবশ্যই আমার মনে হয় আরো ভালো করবে। ইতিহাস আমাকেও বলছিল সেদিনকে যে স্যার, ইতিহাস খুব একটা বেশি ভালো লাগে না। ভালো লাগে না, ও কিন্তু 87 পেয়েছে। 87 কিন্তু খারাপ মার্কস বলা যায় না, ও জানে না তা নয়, কিন্তু ভালো লাগে না। হ্যাঁ, এবার অনেক রকমের ছেলে থাকে, ছেলে বা মেয়ে যাই বলি, যাদের ভালো লাগে না, এমন ছেলে মেয়েও কিন্তু থাকে যারা সবাই নম্বরের পেছনে দৌড়ই না। মানে ভালো লাগে না এমন সাবজেক্ট তো অনেকে পড়ে নম্বর পেয়ে যাবে, কিন্তু অনেক ধরনের কেউ থাকে ছাত্র, যারা ভালো লাগে না তো আমি অতটা বেশি পড়ি না, এরকম মেন্টালিটির কিছু স্টুডেন্টও কিন্তু আছে। আমার মনে হয় যে সুস্মিত সেরকম, মানে ও ভালো লাগে না তাই কি নম্বর পেতে হবে, এই যদি টেন্ডেন্সি হতো, তাহলে ওটা পড়লে আরো 10টা বেশি পেত। কিন্তু এটা করবে না, যে কিছু ছেলে তো এরকম করবে না, ভালো লাগে না অতটা বেশি পড়বো না আমি। সেই জায়গায় অঙ্কে ও 100 কেন, 100 জায়গায় যদি 120 পেতে হয়, তার জন্য যা পড়াশোনা করা দরকার সেটাও করেছে, এটা বুঝতে হবে। মানে অঙ্ক, ফিজিক্যাল সায়েন্স বা লাইফ সায়েন্সের পিছনে যদি আরেকটু কম সময় ব্যয় করতো, দিয়ে সেই সময়টা যদি ইতিহাসে দিত, তাহলে স্কোরটা এগিয়ে যেত। কিন্তু কিছু মেধাবী ছাত্র থাকে, মানে প্রতিভাবান কিছু ছাত্র থাকে, যারা কিন্তু এটা বললেও করবে না, না করতেই পারে সে, এটা করতে পারে সে, এবার নিজস্ব ফিল্ড পাচ্ছে, নিজস্ব ফিল্ডে তো এগোবেই নিশ্চিত। স্যার, আমি এই ভিডিওর মাধ্যমে আপনার স্কুলে সায়েন্সে যে ভর্তি, যে একটু সংক্ষেপে ক্রাইটেরিয়া বলুন, কারা বাইরের স্টুডেন্ট কেমন কততে ভর্তি চান্স পাবে আর কি। চান্স বলি, প্রথমত এক্ষুনি দেখলাম একজন ভর্তি হতে আসলো শুধু নাজিরপুর থেকে। তো অনেকটা দূর, কিন্তু নাজিরপুর থেকে তার মাঝখানে অনেকগুলো স্কুল অতিক্রম করে সেখানে আসছে, জগন্নাথ স্কুলে আসছে। এটাই স্কুলের একটা ভালো লাগা যে অত দূর থেকে, এবং বেশ 666 নম্বর শুনলাম, 664 পেয়েছে আর কি। তো এইরকম ভালো ছাত্র মিলেই কিন্তু জগন্নাথের সায়েন্সটা হচ্ছে।
এই ব্যাপারে আপনার নিশ্চয়ই ভালো লাগছে আর কি। অবশ্যই আসে তো আমাদের এখানে, নাজিরপুর থেকে আসে, ইভেন বেতাই থেকেও আসে, এটা থেকে আসছে। অনেক সময় টেলিফোন করে ভর্তির জন্য, পরে পরবর্তীকালে অনেক সময় দেখা যায় তারা পারছে না। আমরাও যে সব সময় মানে নিতে চাই এমন না, কারণ আমাদের তো এটা উদ্দেশ্য হবেই যে সেই ছাত্রটা যাতে ক্ষতি না হয়। এই দূর থেকে বাসে করে যাতায়াতে অনেক সময় ওরা ভাবে যে স্কুল ভালো বলে ভালো হবে, কিন্তু সময়ের একটা যে ব্যাপার থাকে, সেই সময়টা যখন তার অপচয় হয়ে যায় তখন তার ক্ষতিই হয়। তো স্যার বাইরের ছাত্রের ভর্তির ক্রাইটেরিয়া যদি বলুন, বাইরে থেকে যারা আসবে। আমাদের মূল চাপ তো এখানে সায়েন্সে ভর্তির, মানে মূল চাপটা কিন্তু সায়েন্সে ভর্তির ক্ষেত্রে, কারণ সায়েন্সে এখানে আমার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, সঙ্গে কম্পিউটার সায়েন্সও আছে। তো মূল চাপটা আমাদের এখানেই। আমরা নিজেদের স্কুলের জন্য, আমাদের এই স্কুলের ছাত্রদের জন্য আমরা ডিরেক্ট অ্যাডমিশনের ক্ষেত্রে একটা নর্মস তৈরি করেছি। সেটা হচ্ছে যে 80% পেতে হবে, মানে 560, আর সায়েন্স গ্রুপের 3টে মিলিয়েও 80%, মানে 240। এটা পেলে আমরা ওদেরকে ডিরেক্ট অ্যাডমিশনের একটা সুযোগ দিচ্ছি। আর তারপরেও যদি কিছু আসন ফাঁকা থাকে, ফর্ম জমা দিয়ে আমরা সেখানে একটা মেরিট লিস্ট করব। সেই ফর্ম জমা দিয়েও একটা নর্মস করেছি, সেটা 75% করেছি, মানে 525 আর সায়েন্স গ্রুপ মিলিয়ে 225। এগুলো আমরা যারা বাইরে থেকে আসছে তাদের জন্য আমরা আরও বেশি 20 নাম্বার চেয়েছি, মানে 580 চেয়েছি টোটাল এগ্রিগেটে, আর সায়েন্স গ্রুপে 240। এই পেলে সরাসরি ভর্তি। আর বাকিদের ক্ষেত্রে তো ফর্ম দেবো, মেরিট লিস্ট হবে, পরে আমার ডিরেক্ট অ্যাডমিশনে ভর্তি হওয়ার পরে আমি দেখা যাক, আলোচনা করে যে সিট তো অবশ্যই থাকছে, কারণ সিট তো অবশ্যই থাকছে, কারণ হচ্ছে এই কারণে সিটটা ব্যাপার থাকছে, প্র্যাকটিক্যাল সাবজেক্ট, ল্যাব বেসড সাবজেক্ট। তো ল্যাবে তো আমাদের এমনিতেই যেটা দাঁড়িয়ে যায় 80 থেকে 90 বা কোনো বার 90-এর উপরে ছাত্রও ভর্তি করতে হয়। ফলে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এদের ক্ষেত্রে আমাদের প্র্যাকটিক্যাল করাতে হয় 3টে গ্রুপে ভাগ করে, 3টে গ্রুপে, মানে এক একটা গ্রুপে 30 জন করে ছাত্রছাত্রী নিয়ে প্র্যাকটিক্যাল করাতে হয়। কাজেই ইচ্ছে থাকলেও তো আমরা সেই জায়গাটা পারি না। ইচ্ছে কি থাকবে, কারণ এলাকার মানুষের একটা ডিম্যান্ড থাকে, আর একটু কম নাম্বার পাওয়াদেরও ডিম্যান্ড থাকে, আমরা সেই চাহিদাটা পূরণ করতে পারি না। এই পূরণ করতে না পারার কারণ ইনফ্রাস্ট্রাকচারের কিছুটা অভাব, মানে আমার ল্যাবগুলো আরও বড় হওয়া দরকার, আরও সাবজেক্ট ওয়াইজ আরও বেশি সংখ্যক টিচার থাকলে সেটা হয়তো সম্ভব হয়ে উঠতো। সেটা বিতর্ক যেটা হচ্ছে যে আমি অর্ণবের সাথে আমাদের এই এলাকায় যে ফার্স্ট 682 পেয়েছে আর কি, ও কিন্তু 5 থেকে একদম 10 পর্যন্ত নিয়মিত স্কুলে গেছে। ইভেন ও বলছে যে আমি স্কুল যেমন টেস্টের পর বন্ধ হয়ে যায় তখন ও স্কুলে গেছে আর কি। তো এই একটা চিত্র দেখলাম। আবার এমনও অনেক আছে যারা মনে করে 10-এ উঠলে আমি বাড়িতে পড়লেই মনে হয় বেশি ভালো হয়, অনেক গৃহশিক্ষক আছে আর কি। অর্ণবেরও গৃহশিক্ষক ছিল, কিন্তু স্কুলটা ওর কিন্তু একটা বললো যে স্যার স্কুলটা অনেকটা ও হেল্প করেছে, স্কুলের শিক্ষক বা এটা। তো এটা একটা বিতর্ক জিনিস। আবার প্রথম যে হয়েছে তারও 12টা গৃহশিক্ষক ছিল, আবার যে ফোর্থ হয়েছে তার আবার গৃহশিক্ষকই ছিল না, যে ফোর্থ যে এরকম একটা চলছে। মেহাদ এলাকায় যারা আছে তাদের মধ্যে অনেকে একদম 10-এ গৃহশিক্ষক, অনেকে ছিল না, বাড়িতে পড়েছে, স্কুল হেল্প করেছে। তো এই জায়গায় দাঁড়িয়ে আপনার বৈপরীত্য মনে হচ্ছে না, কোনটা ঠিক কোনটা ভুল এই জায়গায় দাঁড়িয়ে? এইটা নিয়ে একেবারে এখন দেখো স্কুল না গিয়েও জীবনে চরম উন্নতি করেছে আমার তো জানা বলতে একজন আমরা শুনি, রবীন্দ্রনাথ ঠাকুর। তাছাড়া স্কুল এই জায়গাটায় পা কম দেয় বা দিতে চায় না, অথচ জীবনের ক্ষেত্রে বিরাট বড় জায়গায় সুপ্রতিষ্ঠিত হয়েছে, এই সংখ্যা কিন্তু হাতে গোনা, নগণ্য। আর জীবন তো একদিনের না, লম্বা রেস ধরো। আমার যদি উদ্দেশ্য একেবারে এটাই হয় যে আমাকে মাধ্যমিক পরীক্ষায় এনিহাও সব থেকে বেশি, তার থেকেও বেশি নম্বর পেতে হবে, তাহলে আমি এটাকে ভুল পদক্ষেপ বলেই মনে করব, শুধু নম্বরের পেছনে ছোটাটা। কারণ এটা একটা, এই যে 14, 15, 16 কিশোর কিশোরী, এদের কিন্তু ক্লান্ত করবে শেষমেশ। জীবন কিন্তু লম্বা রেস, শুধু মাধ্যমিকটাই জীবনের শেষ নয়, উচ্চ মাধ্যমিক আছে, তারপরে আরো 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 অনেক পড়াশোনা আছে। প্রশ্ন হচ্ছে যে আমি কতদিন ধরে টানতে পারবো। লম্বা রেস মনে করে যদি মানুষ যায়, তাহলে আমি বলবো স্কুলে আসাটাই উচিত। কারণ তাদের স্টাডির জন্য ছুটি তো সবসময়ই পায় তারা। আমার এটা হতে পারে যে আমি স্কুলে এসেছিলাম না বা কম আসতাম, তুমি যেমনটি বললে 10-এ উঠে, এটা সর্বত্র এটা দেখা যাচ্ছে, এটা আমরা অভিভাবকরাও হয়তো তাই চাইছি, সেই জন্য এখন কম আসা শুরু করেছে। এই শুরু করার, এবার তুমি যদি বলো ফলের নিরিখে যদি বলো, না ভবিষ্যতের ফলটা কি হবে এটা কিন্তু একটা প্রশ্ন চিহ্ন আছে। আমি বলছি আছে, আজ বোঝা যাবে না, কিন্তু একদিন বোঝা যাবে। এখন ব্যাপারটা হচ্ছে যে রোজ স্কুল করতো,
তাহলে দেখা গেল যে ওর হয়তো সামগ্রিক নম্বর 10 কি 15 হয়তো একটু কমতো, তো কি হয়েছে তাতে? কিন্তু স্মৃতি প্রচুর থাকতো বলেই না, জীবনের শিক্ষা অনেক বেশি হতো। হয়তো সে পরীক্ষায় ইতিহাসে গিয়ে 5টা শর্ট প্রশ্ন ভুল করেছে, হয়েছেটা কি? আমি এটা আজ পর্যন্ত ভেবে পেলাম না যে ইতিহাসের অমুক তথ্যটা আমার 15 বছর বয়স আমি মনে রাখিনি বা মনে রাখতে পারিনি, তাতে আমার জীবনের কি লস হয়ে গেল। মানে আমাকে ইতিহাসটাতেও 100 পেতে হবে, ভূগোলটাতেও 100 পেতে হবে, এইটা কেন? আমি এটা আমার 97 পেলে ক্ষতি কি? কিন্তু কেউ শুনছে না আমরা, কারণ আমরা ভাবছি সবাই যে ওই টপেই যেতে হবে। কিন্তু এর খারাপ পরিণতি আছে, নেই তা না। আমরা প্রথম ধাপেই কিন্তু দেখা যাবে, এই যে যতগুলো তোমাকে বলছিলাম যে এই যে 80 থেকে 90টা ছেলে আমরা বিজ্ঞান বিভাগে ভর্তি করব, এবার 11 ক্লাসে ভর্তি করে আমরা যখন ক্লাসে যাব তখন এদেরকে কিন্তু আমরা অন্য দেখব। স্বরূপ, তুমি বিভিন্ন জায়গায় ইন্টারভিউ নিয়ে বেড়াচ্ছ, সুতরাং তুমি অনেক ভালো ভালো ছেলে আমি বলবো না, ভালো ভালো নম্বর পাওয়া ছেলে তুমি সাক্ষাৎ নিচ্ছ, সেটা সত্য। কিন্তু আমরা যখন এই একাদশ শ্রেণীতেই পদার্থবিদ্যা, আমি ফিজিক্স পড়াই, তো ক্লাসে গিয়ে দেখবো, আমার মনে হবে, আমি সবার ক্ষেত্রে বলছি না, অনেক ক্ষেত্রেই আমরা নেড়ে চেড়ে দেখবো যে এর 100টা না পেলেই বোধহয় ভালো হতো। যে 100র জন্য আমি এখনই গর্ব করলাম, আমার 2 মাস পরেই আমি তার দিকে তাকিয়ে দেখব যে এই 100টা এই বাচ্চাটার না পেলেই ভালো হতো। সে পেয়েছে, ঠিকই পেয়েছে, তার খাতাও ঠিকই দেখা হয়েছে, কিন্তু আমার মনে হলো এ যেটুকু জানে তাতে না পেলেই ভালো হতো। আমরা কিন্তু এটাও দেখব স্বরূপ যে কোনো একটা ছেলে ওই ফিজিক্যাল সায়েন্সে 100 পায়নি, হয়তো সে ফিজিক্যাল সায়েন্সে 88 পেয়েছে, তুমি কিন্তু তার ইন্টারভিউ নাও না, তুমি নেবা কেন? ও পেয়েছে 100, তুমি ওর ইন্টারভিউ নেবা? 88-এর ইন্টারভিউ নেয় নাকি? কিন্তু এমনও হবে, কিন্তু হবে না, হচ্ছে, আকছার হচ্ছে, শেষে দেখা গেল ওই 88 কিন্তু এগোবে আর 100 পিছবে। আমি সব 100কে বলছি না, মানে সব 100র মন খারাপ করার কোনো কারণ নেই এর মধ্যে, কিন্তু এই সংখ্যাটাও যথেষ্ট। আমার প্রশ্ন হচ্ছে, এত সংখ্যায় এই ধরনের ছেলে থাকছে কেন? আমার তো এটাই প্রশ্ন। আমি তো তার কাছে ডিমান্ড করবো, সে 100 পেয়ে এসেছে, তুমি বলছো সে অঙ্কে 100 পেয়ে এসেছে, তো সে অঙ্ক 100 পেয়ে এসেছে, তার কাছে তো আমার চাহিদা বেশি হবে। কিন্তু আমি যখন গিয়ে দেখবো যে না, ও অঙ্কে 100 পেয়েছে আর ওই ছেলেটি পেয়েছে অঙ্কে 70, আমার মনে হচ্ছে যে ওর থেকে এবিলিটিটা বেশি। তুমি যদি বলো এর কারণটা কি, এর কারণটা একটা, ওই তুমি যে এতক্ষণ যে জিনিস নিয়ে আলোচনা হচ্ছিল, হয়তো ওই ছেলেটি, আমার করিমপুর এখন শহর তো, এই কারণে শহর বলছি, করিমপুরের ছেলেরাও স্কুল আসছে না, তাহলে শহর হয়ে গেছে, মানে বাড়িতে 6টা 7টা 8টা টিউশন পড়ে, একই বিষয়ের একাধিক শিক্ষক, একাধিক 4টে 5টা থাকছে। এই ব্যাপারে আমার তো মানে কি মানে বলবো, মানে গার্জেন যদি আমি বলতে যাই, আমাকে গার্জেন বলছে আপনি অত জানেন না, ভালো কিছু জানেন না। আমি তো বলেছি না, তুমি গার্জেনকে বললেও গার্জেন শুনবে না, কারণ গার্জেন ওই নম্বরটা নেবে, ওই আরো 2 নম্বর। আমি যদি বলি যে ওই 2 নম্বর না নিলে কি হতো, সেখানে দাঁড়িয়ে আমি বলি ক্ষতি করে বললাম তো, ক্ষতি হচ্ছে যে আমার ছেলেও পড়ে, এই যে ধর ওর বন্ধু বান্ধব যদি কেউ 3টে বা 4টে নিচ্ছে, তো ওর কিন্তু মানসিক ভাবে মনে হচ্ছে বাবা তাহলে আমি নিলে মনে ভালো হতো। ওর যে একটা যে আমাদের সময় কি হতো, স্যার আপনার ভাই আমাদের সঙ্গে পড়তো আর কি, মুকুল টুকুল, আমরা বিকালে খেলতাম আর কারো এত টিউশন ছিল না। আমি জানতাম রাজীবও খেলছে, মুকুলও খেলছে, আমিও খেলছি, সোনাবরও খেলছে, সবাই খেলছে, হয়তো বিকালটাকেও পড়ছে না, আমি চলো একই সঙ্গে যাচ্ছি। এখন যখন দেখছি ও 3টে শিক্ষক হলো, ওর বাড়িতে কোথাও একটু মনে হচ্ছে যে আমাকে তাহলে পিছিয়ে আছে, এটা মনে হচ্ছে না। তুমি প্যারালালি দেখো, তুমি এখনো, তুমি যদি মিশনগুলোয় যাও, তুমি এখনো বেলুড়ে যাও, বিকালে বাচ্চারা খেলে না, একটা শিক্ষক নেই না, বিকালে বাচ্চারা খেলে না, একদম বাধ্যতামূলক খেলা আছে। তাহলে বাধ্যতামূলক খেলা তারা কি করে রেজাল্ট করছে? কে বলেছে? আমি এটা আজ পর্যন্ত ভেবে পেলাম না যে বিকেল বেলায় 2 ঘন্টা বা 1 ঘন্টা খেললে পড়াশোনার ক্ষতি হয়, এটা কোথা থেকে শিখেছে আমি জানি না, আমি আজ পর্যন্ত মানে সেই সময়টাই ও কিনা বলছে যে আমার ফিজিক্সের একটা মাস্টার মশাই না, আরো 2খানা মাস্টার মশাই নেবে, তো কি হবে মাস্টার মশাই নিয়ে? বেশি শিখবে? তাই হয় নাকি? শেখে না। হ্যাঁ, নম্বর কোনো বার কোনো ক্ষেত্রে একটু বেশি পেয়ে যেতে পারে, কিন্তু আমি বলছি যে এই নম্বর পেয়েও সে জীবনের পথে লড়াই করার শক্তি তার কম থাকবে। আর যে ছেলেটা খেলেছিল, ওই যে খেলে 5 নম্বর কম পেয়েছিল, ও একসময় এগিয়ে যাওয়ার চান্স, প্রবাবিলিটি আছে, সম্ভাবনা বেশি ওর। আর আমার কোথাও যেন মনে হচ্ছে, অবশ্যই প্রত্যেক গৃহশিক্ষক ভালো, কিন্তু তারা যেন রেডিমেড যে খাবারটা ধরেন রেডি করে নিজে তৈরি করতে হচ্ছে, আর এই খাবারটা সে তৈরি করে দিচ্ছে, এই জন্য নম্বর পাচ্ছে, তৈরি করছে না। আমি মাধ্যমিকের ইতিহাস বই আমি দেখেছি, প্রচুর তথ্য, আমি ইতিহাসের কথাই বলছি, আমি ইতিহাসের শিক্ষকই না, তাও বলছি, আমি দেখেছি যে প্রচুর তথ্য সমৃদ্ধ বই। তো তথ্য সমৃদ্ধ বইগুলোকে আমরা কি বলি? জিকে বেস্ট বই। জিকে বেস্ট বই মানে কি বলি? আমরা বেশি মনে রাখতে হয়, তার মানে আমার মেমোরির টেস্ট হয়।
আমার আবার কিসের টেস্ট হলো? আমার স্মৃতির টেস্ট হলো। তো স্মৃতির টেস্টে ধরো আমার তোমরা 5 জন মাস্টারমশাই মিলে রাত দিন খাটছো। কি খাটছো বলো তো? জানে যে 40টা ছোট প্রশ্ন পড়বে, তার শূন্যস্থান পড়বে। তোমরা 5 জন মাস্টারমশাই মিলে আমার জন্য খাবার জোগাড় করেছো। আমি সেই খাবারগুলো খেয়েছিলাম। তোমরা তো দিয়েছো, তোমরা জানো তো যে এই চ্যাপ্টারে এ বই, ও বই, সে বই, তমুক বই সমস্ত ঘেটেছো, ঘেটে ঘেটে প্রশ্নগুলো আমাকে দিয়েছো যে তোকে কিছু করতে হবে না, তুই শুধু এগুলো পড়েছ। তা আমি পড়ে ফেলেছিলাম বলে আমি সব প্রশ্নগুলো পেরেছিলাম। তা আমার কি সত্যি লাভ হয়েছে কিছু? এবার আমি তোমাকে আসি যে এবার আমি একটা ছাত্রকে ওই একটা মাস্টারমশাই রাখলাম, বা মাস্টারমশাই, আমাদের সময় তো আমরা ইতিহাস পড়তাম নাকি? ইতিহাস না পড়লেও তো ইতিহাসের বইগুলো পড়তাম। দেখা গেলো একটা না, একটা, দুটো, তিনটে, আমার এখনো মনে আছে আমি যখন মাধ্যমিক পড়ি তাহলে 1খানা, 2খানা, 3খানা ইতিহাস বই রোজ সকালবেলায় সুর তুলে তুলে জোরে জোরে পড়তাম আর দাগাতাম। কখনো কখনো একাই ভাবতাম যে যখন তো বড় প্রশ্ন পড়তো একাই নোট করে রাখতাম। যে নোট আমি নিজে করেছি সেই নোট মুখস্থ আমি পরীক্ষায় লিখতে পারিনি, আমি পারিনি। তার ফলে আমার নম্বরটা কি হবে? কম হবে। কিন্তু তাতে হয়েছে কি? কোনো ক্ষতি হয়নি। হ্যাঁ, ওইটা যদি আমাকে কেউ খাবার দিত তাহলে তো আমার রেজাল্টটা হতো। এবার সবাই রেজাল্ট চাইছে, সেখানে খাবার চাইছে, এই জন্য বাড়ছে। সবাই রেজাল্ট চাইছে। সবাই যদি চাইতো যে না আমার রেজাল্ট একটু কম হলেও চলবে, এই মানসিকতা সম্পন্ন অভিভাবক আমি দেখছি না। আমি কিন্তু আশেপাশে খুব রেয়ার দেখছি। মানে সবাই অভিভাবকরাও চাইছে যে নম্বরটা পাবো। বিশেষত মাধ্যমিক পর্যন্ত, এই 10 পর্যন্ত এই যে ঢং, এই যে প্যাটার্ন পড়াশোনার, যে আমাকে বেশি নম্বর পেতে হবে, বেশি নম্বর পাচ্ছে, এই প্যাটার্নটা ওই বাচ্চাগুলোর জীবনে যে কি ক্ষতি করে দিয়ে যাচ্ছে। কিন্তু এরা জানে না, কেউ খোঁজ নেয় না, কে কোথায় কি পেলো, কোথায় পড়ে, কেউ জানেই না কোথায় পড়ছে, কি নম্বর পেলো, কেউ খোঁজ নেয় না, কারণ এরা হারিয়ে যায় যে অনেক। তুমি এরা অজস্র হারাবে তো। তুমি 600 পাকে নিয়ে আমি আজকে গর্ব করছি, তো আমি গর্ব করিনি। তোমরা সব বলছো ইন্টারভিউ নিচ্ছ, আমার তো 21 জন 600 পড়ে আছে। আমি চাইবো নিশ্চয়ই এরা জীবনে সুপ্রতিষ্ঠিত হোক, কিন্তু আমি এটাও জানি যে আমার আশেপাশে যতগুলো 600 পেয়েছে, এই 600-র মধ্যে কতজন জীবনের পথে হারিয়ে যায়। এটা কেন হলো বলো তো? এটা হতো না, কিন্তু এটা হওয়ার কথা ছিল না। ওর 600 না পেলেও চলতো। 600-র জায়গায় যদি ও 580 পেয়েও জীবনে দাঁড়িয়ে থাকছে, সেটা ভালো না। এই 600টা সম্পূর্ণ কিন্তু নিজের ক্রেডিটে পায়নি, ও পরিশ্রম করে পায়নি, ওর হয়ে অন্যজন পরিশ্রম করেছিল, যারা ওই ব্যাপারে অভিজ্ঞ। তুমি সামান্য এই মাধ্যমিকটা পার করে যখন উচ্চ মাধ্যমিকে যাবে, তখনই না এই যে অভিজ্ঞ, তুমি বলছো গৃহশিক্ষক, এরপর তো গৃহশিক্ষক পাবেই না। দেখো, গৃহশিক্ষকের স্পেস ক্রমশ কমবে না। তুমি উচ্চ মাধ্যমিকে গিয়ে তুমি যদি বলো যে না আমি এবার ফিজিক্স পড়াবো, আমার 5খানা গৃহশিক্ষক দেখো, তুমি দেখলে হয়তো আমার এলাকায় 5টা তুমি পেলেই না হয়তো। আচ্ছা, তুমি যখন আবার আরো একটু উঁচু লেভেলে যাবা, তখন কি আরোই পেলে না, তখন তুমি পাওয়াই যাচ্ছে না, তখন তোমাকে অনেকটা পথ পেরিয়ে পড়তে যেতে হচ্ছে। তাহলে ভাবো তো এই ছেলেটির কি অবস্থা হতে পারে, যে ছেলেটি বিছানায় বসেছিল আর 5 জন মাস্টারমশাই ওর জন্য নোট করেছিল আর করেছিল, তার অবস্থাটা কি? তাকে তো আমি অকুল সমুদ্রে ফেললাম, আমি না ফেলতেও পারতাম এটা। ওকে আমি যদি এইটা শিক্ষা দিতাম, মানে আমরা শিক্ষাটা দিচ্ছি, আমি অনেক সময় এটা ঠাট্টা করে বলি যে নম্বর কি করে পেতে হয় সেই শিক্ষা দিই, নম্বর কি করে একটু কম পেতে হয় এই শিক্ষা আমরা দিই না। নম্বর কি করে কম পেতে হয়, কম পেতে হলে বেশি পড়তে হয়, আর অন্যের সাহায্য নিতে হয় না, নিজে পড়তে, তাহলে নম্বর কম হবে অটোমেটিক। তোমার এই ইতিহাসের নম্বর কম হয়ে যাবে, এই ভূগোলের নম্বর কম হবে, এই লাইফ সায়েন্সের নম্বর কম হবে। আর তুমি যদি, আমি তোমার ইন্টারভিউগুলো সব শুনি, কিন্তু আমি শুনি না তা না, কিন্তু তুমি সব জিজ্ঞেস করো। আমি আগের বারও দেখেছি, এই তোমরা অমুকজন তুমি ভূগোল পরীক্ষা দিয়েছিলে, ইতিহাস পেলে, তোমরা কি ইতিহাসে কি করে 100 পেলে? ছাত্রছাত্রীরা বলে খুব যে আমি সুন্দর ম্যাপ এঁকেছিলাম, যখন যেই প্রশ্ন পাশে তার পাশেই ম্যাপ এঁকেছিলাম। তুমি কি জানো যে এমন ধরনের ছেলেও আমাদের এই জগতে আশেপাশে ঘুরে বেড়ায়, যারা বলবে ম্যাপ আঁকতে বললে বলবে আমি ম্যাপ আঁকবো না। তুমি জানো এমন ধরনের ছেলে আছে? তুমি যদি তাকে বলো, সেরকম ধরনের ছেলেকে বলো মাস্টারমশাই শেখায় না, জীবন বিজ্ঞানের মাস্টারমশাই শেখায়, আমাদেরকেও শিখিয়েছে যে রুল দিয়ে ছবি আঁকতে হয়। আচ্ছা, এরকম ছেলে কোনদিন দেখেছো যে তুমি বলবে যে, সে বলবে কেন আমাকে রুল দিয়ে কোথায় আঁকতে হবে? প্রশ্নের উপর লেখা ছিল নাকি রুল দিয়ে আঁকতে হবে? প্রশ্নের উপরে কোথায় লেখা ছিল যে রুল দিয়ে আঁকতে হবে? প্রশ্নের উপরে তো লেখা নাই, তাহলে আমি পেন দিয়ে আঁকলে কেন আমার ক্ষতি? কিন্তু দেখা গেলো যে আমারই জীবন বিজ্ঞানের মাস্টারমশাই আমাকে নম্বরটা দিল না, কেন? আমি নাকি রুল ব্যবহার করিনি। আমি কি ক্ষতি করেছি? আমার জানাতে কোনো সমস্যা ছিল? আমি বলতে চাইছি, এই যে জায়গাটা, এই ফিল্ডটার পরের যে ফিল্ড আসছে, এই মাধ্যমিকের পরের যে ফিল্ড, এই ফিজিক্স পড়বে, এই ম্যাথামেটিক্স পড়বে, আর আমি চাইছি না কোনো মাস্টারমশাইয়ের আর চাহিদা থাকবে না, চাহিদাটাই উঠে যাবে। যে তুই পেন দি করলি না রুলে করলি, খাতায় মার্জিন দিলি না দিলি, তুমি জিজ্ঞেস করো, আমি দেখেছি বক্স করে গিয়েছিস কিনা, এই সব চাহিদাটা কোথায় যেন চলে গেল, অটোমেটিক চলে যাবে।
কি দিয়ে করলো আর কোনো ব্যাপার নাই। তাহলে কেন আমি এটা শিখিয়েছিলাম ওকে যে এটা করলে নম্বর ভালো পাওয়া যাবে? আর আমরা মাস্টারমশাইরা বা কেন এটা করি? আমার এখানেও প্রশ্ন আছে যে আমি কেন এটা করতে চাই যে না আমি খাতাটায় তাকেই নম্বর দেবো সব থেকে ভালো যার খাতাটা তুমি যেরকম বলছো ডেকোরেটেড খাতাতে আমি নম্বর দেবো। কেন? ডেকোরেশনের কোথায় লেখা আছে যে ডেকোরেশনের উপরে নম্বর আছে? ডেকোরেশনের উপরে কোনো নম্বর থাকার তো কথা না, নম্বরটা থাকার কথা তার নলেজের উপরে, তার জানার উপরে। তাহলে আমাদেরও কিন্তু মূল্যায়নের কিছু আমরা সমস্যা আমরা নিজেরাই তৈরি করি। কেন? আমাদের মনে হয় যে খাতাটা কত সুন্দর, সুন্দর করে ইতিহাস লিখেছে গুছিয়ে টু দা পয়েন্ট। আরে এটা আমরা কিছু ভাবি না, টু দা পয়েন্ট লিখেছে মানে নিজে লিখে নেই। টু দা পয়েন্ট তখনই লিখেছে, জানতে হবে সে কপি করছে, মানে আমরা বলি ভমিট করছে। এই ভমিটের টেন্ডেন্সি না ছাড়তে পারলে তো হচ্ছে না। এই ভমিট থেকে আসি, হ্যাঁ নিটের প্রশ্নে এই নিটের প্রশ্ন খোলা আছে আমার এখানে। হ্যাঁ, ভমিটের সমস্যার জন্যই কিন্তু আজকে পশ্চিমবঙ্গে একটা রগরগ উঠেছে। হ্যাঁ, যে পশ্চিমবঙ্গে উঠেছে দেখলাম বেশি, যে নিটের প্রশ্ন আপেক্ষিকভাবে খুব কঠিন হয়েছে, ফিজিক্স বিশেষ করে কেমিস্ট্রি। তো আপনার কি মতামত আছে বলুন? না, প্রশ্ন প্রথম কথা হচ্ছে প্রশ্ন কঠিন এইটা আমি একদম পছন্দ করি না। প্রশ্ন আবার কিসের কঠিন? প্রথম কথা বুঝতে হবে কম্পিটিটিভ পরীক্ষা। কম্পিটিটিভ পরীক্ষা মানে তো এটা কোনো একটা গেটওয়ে পার করা। গেটওয়েতে আবার প্রশ্ন কঠিন কিসের? এটা আমার প্রথম, সেটা চাকরির পরীক্ষা হোক বা এটা প্রতিযোগিতামূলক পরীক্ষা, মানে আমি ডাক্তার হবো বা ইঞ্জিনিয়ার হবো, মানে আমার কোনো একটা নির্দিষ্ট সিটের জায়গায় আমি পৌঁছবো, তাহলে তো প্রশ্ন কঠিন এই কথাটা অমূলক। প্রথম কথা বলছি, মানে আমাকে যেতে হবে কত, উদাহরণ দিচ্ছি যে আমাকে 100 জনের মধ্যে পৌঁছতে হবে, তো প্রশ্ন কঠিন আসলে কি? এটা আমার প্রথম কথা, যে প্রশ্ন যদি কঠিন হয় সবার ক্ষেত্রে কঠিন, কাট অফ মার্ক থাকবে, তাহলে এটা অমূলক কথা। আমার কথা হচ্ছে আমি যা শিখেছি তাকে আমি পরীক্ষার হলে প্রেজেন্ট করে আসতে পেরেছি, এইটা নিয়ে আমার প্রশ্ন। আমার ওটা নিয়ে তো প্রশ্ন কঠিন বলে আমি চিৎকার করতে লাভ নেই। আর এই প্রশ্ন সোজা হলে আমি পারতাম কেন, আরো সবাই পারতো। তো আমরা সবাই তখন ওই ছাত্ররা ভাবছে প্রশ্ন বোধহয় কঠিন হলো, সোজা হলে আমার ভালো হতো। কেন আমার ভালো হতো? কারণ আমি তো, ও তো নির্দিষ্ট সিট, সেই নির্দিষ্ট সিটে তো আবার আমার সঙ্গে থাকতো তো সব পিপিলিকার মতন, তো এখানে ভিড় হতো, তো জ্যাম হতো না ওই জায়গাটায়। তাহলে প্রশ্ন কঠিন আমি প্রথমটা উড়িয়ে দিলাম, যে প্রশ্ন কঠিন কি সোজা আমি দেখা হয়নি, কালকে সময় পাইনি, 45টা প্রশ্ন আমার দেখা হয়নি, অনেকগুলোই একটু আগে দেখছিলাম সব এক এক করে। হ্যাঁ, দু একটা টাপ আছে, দু একটা লেংদি আছে। আমি যেটা দেখছিলাম যে লেংদি মানে কষতে হবে, মানে টাইম কিল করবে, সময়টা কম আছে। দেখো এই আবার সেই একই জায়গায় আসলো। আচ্ছা বলি, এইটাই আবার সেই জায়গায় প্রতিষ্ঠানগুলো কি করে, যারা কোচিং, তারা ওই প্র্যাকটিস করিয়ে ওদেরকে আবার সেই খুঁড়োর কলের মতন আবার সেই মেশিন করে দেয়, আবার মেশিন করে দেয়। ওই 8টা থেকে 10টার মধ্যে প্র্যাকটিস করিয়ে ওই সেট প্র্যাকটিস করে মেশিন করে আবার ডাক্তারি বা নির্বাচন। এটা না আজকে না, আমাদের সময়ও দেখেছি, মানে আমাদের সে আমলেও দেখেছি না তো। আমি দেখতাম যে এই বছরের পর বছর, তখন তো নিট ছিল না, বেঙ্গলি পরীক্ষা হতো, হ্যাঁ এইরকম দেখেছি, একবার দুবার তিনবার চারবার 5বার ধরে জয়েন্ট এন্ট্রান্স দিচ্ছে ইঞ্জিনিয়ার বা ডাক্তার হবে বলে, হয়তো অবশেষে পেয়েছে। তো আমার মনে হয় না এসবের কোনো মানে প্রয়োজনীয়তা আছে বলে। এবার তুমি দেখো প্রশ্ন, এই যে প্রশ্ন কঠিন এই জায়গাটা কোথা থেকে আসে জানো তো? প্রশ্ন কঠিনের জায়গাটা আসে এবং আগামী দিনে কঠিন হবে। এই কঠিন হওয়ার জায়গার মূল কারণই হচ্ছে সবাই ইঁদুর দৌড়াচ্ছে বলে প্রশ্ন কঠিন হচ্ছে, সংখ্যাটা বাড়ছে। আর সবাই ইঁদুর দৌড়ছে মানে ও আগেই টার্গেট করে নিয়েছে। ও মাধ্যমিক পরীক্ষার পরে প্রথম টার্গেট হয়েছে প্রত্যেকেই, হাই মাদ্রাসা প্রত্যেকে একটাই লক্ষ্য, নিট। একটাই লক্ষ্য যদি ডাক্তার হয়, 130 কোটি দেশের যারা মাধ্যমিক পরীক্ষা দিল, আমার রাজ্যের এত লক্ষ সমস্ত মিলিয়ে, অন্যান্য স্টেট মিলিয়ে এইচএস যারা দিচ্ছে, তারা সবাই যদি বলে আমরা ডাক্তার হবো, তাহলে ওই জায়গায় জ্যাম হবে, কিছু করার নাই। আর ওইটা এতটাই আমি লোভের হয়েছে কিনা জানি না, কেন এই প্রফেশনটা এতটা লোভের হলো মানুষের কাছে, এটা আমার কাছে আশ্চর্য লাগে। কিন্তু কারণ দেখো, কারণ প্রফেশনটা তো মহৎ, এটা তো আমরা মহৎ প্রফেশনে ঢোকার সংখ্যা কিন্তু চিরকাল কম থাকতো, জানো তো। মানে আমি নিজে শিক্ষক বলেও বলছি না, শিক্ষকতার পেশাটাকেও তাই বলা হয়। তো শিক্ষকতার পেশা তো করতে চাইতো না সবাই, ডাক্তারি পেশাটাও মহৎ পেশা সমাজের। কিন্তু সেইখানে তাহলে কি কোনো বাণিজ্যিক ব্যাপার আছে? হয়তো এর মধ্যে বাণিজ্য ঢুকেছে, বাণিজ্য ঢুকেছে বলে সবাই চাইছে ডাক্তার হবে, আমার মনে হয়েছে। হ্যাঁ, তাহলে তাই যদি হয়, তাহলে তার জন্য সে সময়টা লস করছে, 2-3 বছর লস, তাহলে কতটা জ্যাম হচ্ছে বলতো। এইরকম যদি হতে থাকে তাহলে প্রশ্ন এরকম হবে। কিন্তু এটা আমার মনে হয় যেটা এখন বোধহয়, আমি জানি না, বোধহয় ইয়ারের কাট অফ বোধহয় নেই মেডিকেলে, সম্ভবত ইয়ারের কাট অফ বোধহয় নেই, মানে আমাদের সময় তো ছিল না বোধহয়, 3 বছর আমি দেখতে হবে। হ্যাঁ, যাই হোক, কিন্তু ব্যাপার হচ্ছে যে আমি বারবার এই পরীক্ষাগুলো দেবো,
স্যার এখানে একটা কি মানে প্রবলেম হচ্ছে, এই যে 3 বছর যে থাকছে ছেলেটা, তাতে অর্থ খরচ, তারপরে সে সুইসাইড করতে মানে করছে। তখন থার্ড ইয়ারে গিয়ে সে বলছে এত টাকা খরচ হলো, তাহলে আমি আর মনে হয় পারলাম না। এই তো হবেই, তখন এই যে ও তো মাথার মধ্যে আগে নিয়ে ফেলেছে আমাকে নিটটা ক্লিয়ার করতে হবে। কেন নিটটা না ক্লিয়ার করলে আমার কি ক্ষতি হবে, আমি তো এটা প্রথম ভেবে পেলাম না। আর বিভিন্ন কোচিং সেন্টার তো গজিয়ে উঠবেই, কোচিং সেন্টার গজিয়ে উঠেছে আমাদের জন্য, অন্য কোচিং সেন্টার দোষ দিয়ে কিন্তু লাভ নেই। এত ছিল না কিন্তু আগে, না দোষ দিয়ে কিন্তু লাভ নেই, দোষ আমাদের মানে গার্জেনদের। আমরা চাইছি বলে চাওয়া যোগান দেওয়ার জন্য সব লোক হাজির হচ্ছে, দেখছে মানুষ নিচ্ছে। যখনই বলছে যে নিট দেবে, বছরের পর বছর ধরে নিট দেবে, তুমি আমি আর একজন, যে কেউ একটা কোচিং সেন্টার খুলে ফেলে অনবরত প্রশ্ন সাপ্লাই দেবে। আর রাত দিন দেখবো বাচ্চাগুলো বাড়ি বসে বসে ওই এমসিকিউ সলভ করছে। আর এটা আশ্চর্য সব হয়, এই প্রাইভেট কোচিং সেন্টারগুলো যে বিভিন্ন আছে তাদের কাছে এই রানিং পড়তেই সব আমি কিন্তু শুনতে পাই, জানো তো। না রানিং পড়তে পাওয়া বলছি না, মানে এই রানিং পড়তেই স্কোর বলে, জানো তো। মানে এটাকে তুমি বলবো প্রাইভেটের স্কোর, মানে হয়তো শুনেছো, আমি বলি আমি একটা বিষয় মানে অনলাইনে করে। হ্যাঁ, তো ওইখানে আমি বলছিলাম, ওরা বলছিল যে আমি এবার উচ্চ মাধ্যমিক গার্ড দিতে গিয়ে একটা স্যারই বলছিলেন, তো বলছে যে আমার ছেলে কিন্তু 680-90 স্কোর করছে। এই দেখো পরীক্ষা কিন্তু হয়নি, মানে বলছে না ওদের একটা ওভারঅল টেস্ট হয়, সেই টেস্টে আমি বেশ কয়েক বছর এটা শুনছি। আমি প্রথম দিকে অবাক হতাম, পরের দিকে আমি ভাবলাম ও বুঝতে পারলাম, পরের দিকে বুঝলাম যে আসলে কোচিং সেন্টারগুলো এরকম পরীক্ষা নিয়ে একটা স্কোর স্কোর করে, সেই স্কোর অভিভাবকদেরকে অনেকাংশে উৎসাহিতও করে। হয়তো আমি বিতর্কিত কথা বললে তো তাহলে তো মানে এসব বিজনেস, এনে নিয়ে কোনো সন্দেহ নেই। তাহলে আমি তো এটাও করতে পারি, দেখো তুমি খুলবা একটা, খুলে তুমি স্কোর ভালো দেবা, স্কোর ভালো দিলেই তো তোমার বিজনেস ভালো চলবে না। অভিভাবকরা কি ভাববে, অভিভাবক এটাও ভাববে আমার ছেলেটি বা মেয়েটি 700-র মধ্যে 680 স্কোর করছে, অনেক দিন গর্ব করে আমরা বলতে পারবো। নিট পরীক্ষা যেদিন হবে সেদিন আর দেখা গেলো সেটা গর্ব আর করা যাচ্ছে না। আবার এর মধ্যে আমি বলছি না, এর মধ্যে অনেকে সফলও হচ্ছে। কারণ কেন সফল হচ্ছে, এবার বিষয়টা হচ্ছে ওই একই জিনিস বারবার প্র্যাকটিস করছে। দেখো একই জিনিস বারবার প্র্যাকটিস করতে হয়তো সফল হয়ে গেছে, কিন্তু এইভাবে সফল হওয়াটা যান্ত্রিক হয়ে যাচ্ছে, অনেক যান্ত্রিক হচ্ছে। এইভাবে সফল হয়ে কতখানি ভালো ডাক্তার হবে এটা নিয়ে আমার সন্দেহ আছে। এবং আমি তো প্রচুর ইন্টারভিউ দিচ্ছি, আমি পার্সোনাল দেখেছি এই কোটাতে বা এখানে না, ওদের বিকালে কোনো রিসেসমেন্ট নেই কিন্তু, মানে 8টা থেকে 5টা পর্যন্ত ক্লাস হচ্ছে, তারপরে একটু রেস্ট দিয়ে আবার ডাউট ক্লার্কে 10টা পর্যন্ত হচ্ছে আর কি। তাহলে মাঝে কোনো রিসেস নেই কিন্তু, কিচ্ছু নেই। এটা এবার 2 বছর ধরে চলছে, এটা টানা চলছে, কোনো রিফ্রেশমেন্ট নেই কিন্তু, পরিবারটা কিছু নেই। এই তারপরে আমরা তো ঠেকে শিখি, এই ঠেকে শিখবো হয়তো আর 8 বছর 10 বছর 15 বছর পর এই দৌড়টা আবার বন্ধ হবে, দেখবে এদিকে ফিরে আসবে, আবার এদিকে ফিরে আসবে। মানে এই লাগাতার যে রাজস্থানের কোটায় যেগুলো হচ্ছিল, বিভিন্ন রকম ঘটনা ঘটছিল, সুইসাইডের টেন্ডেন্সি বাড়ছিল, ফলে ঝোঁক কমেছে, অনেকটা ঝোঁক কমে। এইগুলো আস্তে আস্তে দেখতে পাবো, তখন হয়তো ঝোঁক আবার কমবে। না আসল একটাই জিনিস, পড়াশোনা আনন্দ করে পড়াশোনা করাটাই উচিত, তারপরে যেটা হবে আমি আগেই মকডালে উঠবো লক্ষ্য রেখে। আমার এই লক্ষ্য রেখে কেউ কোনোদিন কিছু করতে পেরেছে? বিজ্ঞানের কোনো আবিষ্কার, আমি বিজ্ঞানেরও বলি, কোনো সায়েন্টিস্টই কিন্তু এম করে আবিষ্কার করেনি, লক্ষ্য করে আবিষ্কার করে, কাজ করতে করতে তার কাছে চলে এসেছে, ভালো লেগেছে, এটাই হয়। কেউ হয়, তুমি যে সাহিত্যের লোকরাও তো তাই, তুমি বসে বসে ভাবছো আমি একটা বিখ্যাত উপন্যাস লিখবো, এটা হয় না, লিখবই বলে লেখা হয় না, হ্যাঁ, এটাই কিন্তু হয়ে এসেছে। কাজে আমার মনে হয় পড়াশোনাটাই করা উচিত। এই যারা মাধ্যমিক পরীক্ষা দিলে, যারা যথেষ্ট ভালো রেজাল্ট করেছো, তাদের সবাইকে আমি বলবো যেটা, গৃহশিক্ষকত রাখো, আমার আপত্তির কিছু নেই, আমি আপত্তি করবোই বা কেন। স্কুলেও আসা যাওয়াটা করো, আর স্কুল করো, মাস্টারমশাইরা যে কাজগুলো দিচ্ছেন সেগুলোও পড়ো, হ্যাঁ গৃহশিক্ষকের যেগুলো পড়াশোনা সেগুলোও করো, কিন্তু আমি বারবার বলবো একাধিক গৃহশিক্ষকে যেও না, একই সাবজেক্টে একাধিক গৃহশিক্ষককে যেও না। তাতে সাময়িক রেজাল্ট ভালো হলেও হতে পারে, কিন্তু আমি বলছি তোমাকে এটা পঙ্গু করবেই, মানে তোমার নিজের চলার যে ক্ষমতা, এবিলিটি, সেটাকে নষ্ট করে দেবে। সেটা তুমি নিজের হাতে নষ্ট করো না। অভিভাবকদের উদ্দেশ্যও বলবো, ওকে ওর মতন লড়াইয়ের ক্ষেত্র তৈরি করতে দিন, যাতে আগামী দিনে যদি আমার তখন মনে হবে কেউ নেই আমার পাশে, তখনও তো আমাকে একাই চলতে হবে, এটা হোক। আর নিট মেধাবী ছেলেরা নিশ্চয়ই পাবে, মেধাবীরা সবসময়ই পেয়েছে, গ্রাম বাংলা থেকেই পেয়েছে, কোচিং সেন্টারে আশ্রয় নানিও পেয়েছে। আমি একটা ধরনের আমার ছেলে কথা বলি, আমি বলি যে
মানে ওর মা চায় যে আমি যেটা ওকে ডেলিভার করি, বুঝছি সময় কিন্তু অনেক হয়ে গেল। আমি বলছি যে তুই ওইটা বই দেখে পড়, বই তো লেখা জিনিস, তুই খুঁটিয়ে দেখ, পড়, রিডিং পড়, রিডিং করে জিনিসটা বোঝ, তারপরে আমার কাছে আয়। ও তা যাচ্ছে না, মা বলে তুমি তো ওকে বুঝিয়ে দাও। আমি তো বুঝিয়ে দিতে, আমি তো বুঝিয়ে দিতে পারি, কিন্তু তুই বল তুই রিডিংটা পড়, আমার সাথে কথা বলছে, তারপর তুই আমার কাছে আমি এটাই যাচ্ছি। ওই যে তো কিন্তু এই যে এমন করে অভ্যাস হয়ে যাচ্ছে না, ও বলছে না তুমি তাহলে আমাকে বুঝিয়ে দাও, কিন্তু ও যে রিডিং পড়ার যে এটা ওইটা কিন্তু আমার ছেলের কাছে দেখছি অন্য ক্ষেত্রে একই কথা বলছে যে আমি নিজে পড়বো, এটাই আমি এটা তুমি মাথার মধ্যে ঢোকাতে পারো, নিজেও নিতে হবে আগে। প্রথম কিন্তু নিজেকে নিতে হবে, বিশ্বাস করতে হবে যে আমার ছেলেটির বা মেয়েটির যদি একটু নম্বর কম হয় তাহলে আমি কিছু মনে করবো না। এটা কিন্তু প্রথম নিতে হবে, মা বাবাকে মেনে নিতে হবে প্রথম, এটা দিয়ে যাত্রা শুরু হবে। তবে তো আমি আমার মাথার মধ্যে আছে, আমারই মাথার মধ্যে নেই, আমি চাইছি সবসময় বেশি নম্বর, তাহলে তো ছেলে তো খেলতে যাবে না। তো তুমি ডিম্যান্ড করছো তোমার ছেলের কাছ থেকে 680 690 ডিম্যান্ড করছো, তুমি ঠেলে মানে জোর করলেও ছেলে খেলতে যাবে না। তুমি আগে ওকে ফ্রি করো যে না রে তোর 10 নাম্বার যদি কমেও যায়, 20 নাম্বার 30 নাম্বার যদি কমেও যায়, আমি তোকে কিছু বলবো না, তুই তোর মতন পড়ে যা। আমি বলছি ও কোনো না কোনো দিন ওর জায়গা পাবে। আচ্ছা, লাস্ট মেসেজ, যারা অনুত্তীর্ণ হলো, অনেকে হয়েছে আর কি, তাদের প্রধান শিক্ষক আপনি একটু কিছু বলুন, যারা একদম ধরেন পাস করতে পারলো না বা এই যে সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা আছে আর কি, তাদের এইটার ক্ষেত্রে এটা কিন্তু এই যারা অনুত্তীর্ণ হলো, বিশেষত মাধ্যমিক বলছো তুমি, মাধ্যমিক সামনে আসছে, এইটার ক্ষেত্রে আজকালকার দিনের অনুত্তীর্ণ আর আমাদের সময়কার অনুত্তীর্ণর মধ্যে একটা ফারাক আছে। সেই ফারাকটা আগে বুঝতে হবে। এখনকার দিনের যেটা অনুত্তীর্ণ, তারা উত্তীর্ণ হতেই চায়নি, কঠিন হওয়া না, উত্তীর্ণ হওয়ার কোনরূপ ইচ্ছে প্রকাশ এরা করেনি, জানো তো? এটা তুমি জানো কিনা জানি না, আমি এই স্কুলে এদের কোনো ইচ্ছে নেই। আর আমাদের সময়কার অনুত্তীর্ণদের ইচ্ছে ছিল, প্রচন্ড তাগিদ, যে ফেল করছে সে পরের বার কম্পার্ট পাচ্ছে, সে পরের বার সেটাকে কি করে তোলা যায়, এই চেষ্টাটা ছিল। এখন যারা অনুত্তীর্ণ হচ্ছে তাদের কোনো টেস্টিংই হয়নি, তাদের অ্যাকচুয়ালি কোনো টেস্ট হয়নি। আমি টেস্ট মিনস এখানে পরীক্ষা, তাদের কোনো যাচাই হয়নি। কেন বলো তো? কারণ তারা যাচাই করার কোনো সুযোগ আমাদেরকেও দেয়নি। মানে আমি বলতে চাইছি যে যারা আজকালকার দিনে অনুত্তীর্ণ হয়েছে তারা স্কুলের ধারপাশ ঘেঁষেনি, ওই গৃহশিক্ষক বলছো তারও ধারপাশ তারা ঘেঁষেনি একেবারে। তারা যে কোনো নানাবিধ কারণে হতে পারে, এদের অনেকে হয়তো কর্মের মধ্যে ঢুকেছে, অনেকে কর্মের মধ্যে ঢুকেছে, অনেকে বাইরে কাজ করতে গেছে, অনেকে এখানেও কর্মের মধ্যে জড়িত আছে, আর অনেকে সেটাও কিন্তু কম নয়, অনেকে কিন্তু কি বলবো একটা অসৎ সংসর্গেও তারা ঢুকে পড়ছে। এই কটা ফিল্ড আছে। স্যার অনেক শিক্ষা দীর্ঘ হলো, আপনার সবসময় কথা বলতে ভালো লাগে আর কি, শেখা যায়। মানে আমি নিজেও খুব এর আগে একটা নিয়েছিলাম, আজকেও তাই, মানে অনেক মাথার মধ্যে কিছু থাকে না, মানে আমার নিজেরও দ্বন্দ্ব থাকে, দ্বিধাদ্বন্দ্ব, কোনটা ভালো কোনটা ঠিক, আমিও না, এটা ওই তো তোমাকে তো পরিষ্কার করতে হবে, নিজেরটাকে পরিষ্কার করতে হবে। সেই জায়গাটা দাঁড়িয়ে ভাবি যে কোনটা ঠিক কোনটা ভুল। আমারও অনেক সময় হয় যে নিজে যেহেতু একজন অভিভাবক, আমি নিজেও আর কি, আমার দুটো ছেলে আছে আর কি, আবার ইন্টারভিউ নিই, বিভিন্ন বক্তব্য শুনি, আবার আপনাদের মতন যারা দেখে একটা অ্যানালাইসিস করে, আপনি বিপ্লব দা, তাদের লেখাগুলো পড়ি, ভিডিও দেখি, বা এরকম কিছু মানুষ আছে যারা আমার দমকলে, আমার প্রাক্তন কলিগ আছে সারিকুল দা, ও আপনার মতনই কথা বলে আর কি, যে কি হবে নম্বর নিয়ে, ছেলেপেলে মানুষ হোক, বই পড়ুক, এরকম যেরকম তারা একটু অন্য ধর্মের দিকে যায় তারা আর কি। ওর বাড়িতে কোনো গৃহশিক্ষক নেই আর কি, দেয়নি, দুই মেয়েকে দেয়নি, একা একাই নিজে নিজে পড়তে বলে, পড়াশোনা করে। এরকম লোকের সঙ্গে আমি মাঝে মাঝে যাই, মানে আমার এইটাকে বড়টাকে তৈরি করার জন্য, ঠিক আছে করতে হবে তো, এটা একটা ট্র্যাক আছে আর কি, যে হয়ে তারপরেও কিন্তু রেজাল্ট হয় আর কি। তো সেই জন্য সবসময় ভালো লাগে। আর অনেক ধন্যবাদ, স্যারের সঙ্গে আরো চলবে। আর আমি স্কুলে চলে আসতে পারি এক দু মাস, এবং এরকম কথা বলতে অবশ্যই অবশ্যই। নমস্কার। ঠিক আছে, নমস্কার।